সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টেলিটক 3G টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নয়ন সাইফুল ইসলাম। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নানা বিষয় নিয়ে এবং ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে ফুটবল এবং নারী ফুটবল নিয়ে। আর আমাদের এই চমকপ্রদ আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের খেলাধুলা জগতের অত্যন্ত দুজন প্রিয় মানুষকে, বাংলাদেশ মহিলা ফুটবল উইং এর সম্মানিত ডেপুটি চেয়ারম্যান, একই সাথে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির সম্মানিত নির্বাহী সদস্য জনাব মাহফুজা আক্তার কিরণ। কিরণ, আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমাদের সাথে আছেন 70 দশক থেকে বাংলাদেশের খেলাধুলা নিয়ে গবেষণা করছেন, একই সাথে লেখক, গবেষক এবং বিশ্লেষক এবং ক্রীড়া জগৎ পাঠক ফোরামের সম্মানিত সভাপতি এবং বাংলা স্পোর্টস মিডিয়া লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব জালাল হোসেন লাইজু। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আমি প্রথমেই যাব মাহফুজা আক্তার কিরণের কাছে। কিরণ, বাংলাদেশের নারী ফুটবল আমরা দেখছি যে খুব ভালোভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছে। তো আপনি বাংলাদেশের নারী ফুটবলে আসলে কিংবদন্তি বলা চলে, যে তাদেরকে এগিয়ে নেওয়ার পথে আর কি, বাংলাদেশের নারী ফুটবলকে আপনি এখন কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহনা টিভিকে। বাংলাদেশ নারী ফুটবলের কিংবদন্তি আমি না, অ্যাকচুয়ালি বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি একজনই, সে হচ্ছে কাজী সালাউদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। আজকে নারী ফুটবলকে আমি যে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা কাজী সালাউদ্দিনের নেতৃত্বে। আজকে যে ফুটবলকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটবলের কোনো অস্তিত্ব ছিল না। আমি যদি শুধু একটা টিম নিয়ে মুভ করি, একটা ন্যাশনাল টিম নিয়ে মুভ করি, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্টের জন্য আমার রুট লেভেলে যেতে হবে, অল ওভার বাংলাদেশ আমার ফুটবল জাগরণ তৈরি করতে হবে, প্লেয়ার তৈরি করতে হবে। আজকে আমি কিন্তু উপজেলা লেভেলেও যদি চাই, আমি 1 ঘন্টা নোটিসে আমি টিম করতে পারবো। অর্থাৎ ফুটবল ডেভেলপমেন্টটা আমি ওই লেভেলে নিয়ে যেতে পারি। আমি আপনার সাথে একটু শেয়ার করছি যে আসলে কোন লক্ষ্যটাকে নিয়ে আপনি আসলে সামনের দিকে এগোচ্ছেন? আমার মেইন লক্ষ্য হচ্ছে ফুটবল ডেভেলপমেন্ট। কারণ ফুটবলে ওভারনাইট কোনো রেজাল্ট আসে না। ফুটবলের রেজাল্ট পেতে হলে আপনাকে সময় নিতে হবে, ট্রেনিং করাতে হবে, বিল্ড আপ করতে হবে, বড় টিমের সাথে খেলতে হবে, বাইরের দেশের সাথে, ভালো দেশের সাথে খেলতে হবে। সেটার জন্য কিন্তু লং টার্ম প্রসেস। অ্যাট ফার্স্ট আপনাকে কি করতে হবে, প্রচুর হিউজ আপনাকে ফুটবলার তৈরি করতে হবে। সেটার জন্য দরকার ডেভেলপমেন্ট, সেটার জন্য দরকার সারা দেশব্যাপী আপনার ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া। সেই কাজটাই কিন্তু আমরা এখন করছি। এবং সারা দেশে আমার এখন চলছে আন্ডার 15 ওমেন্স গার্লস চ্যাম্পিয়নশিপ। আমার প্রাইমারি লেভেলটা শেষ হয়ে গেছে এবং আগামী মাস থেকে শুরু হচ্ছে সারা দেশব্যাপী আমাদের ট্রেনিং প্রোগ্রাম। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সর্বোচ্চ এফোর্টটা দিয়ে যাচ্ছে, কাজী সালাউদ্দিন তার সর্বোচ্চ এফোর্টটা দিচ্ছে, কিন্তু পাশাপাশি গভর্নমেন্টকে গিয়ে আসতে হবে। আজকে ট্যালেন্ট হান্ট করে আমি যাদেরকে বের করে নিয়ে এসেছি, আমি তাদেরকে 1 মাসের হয়তো ট্রেনিং করাবো, 2 মাসের ট্রেনিং করাবো, বাট তাকে আমার দরকার ইয়ার লং ট্রেনিং করানো। তার জন্য দরকার আমার একাডেমি, ইনফ্রাস্ট্রাকচার। সেখানে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্টের ওই সাপোর্টটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু সম্ভব। আপনি বলছেন যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, আপনারা কি ধরনের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছেন মেয়েদের ক্ষেত্রে? আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে পারছি না, ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ডিউ টু ইনফ্রাস্ট্রাকচার। আজকে যদি আমার এই জিনিসগুলো থাকে, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে কাজগুলো করি, একটা জিনিস মনে রাখবেন, অনেকেরই হয়তো ভুল ধারণা আছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ফুটবলকে সাপোর্ট করে। নো, একটা সিঙ্গেল টাকাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ফুটবলকে দেয় না। ফুটবল তার ওন পয়সায় রান করে। ফুটবল যা দেখতে পাচ্ছেন, সেটা কাজী সালাউদ্দিন তার স্পন্সর জোগাড় করে সে কাজগুলো করে থাকেন। কিরণ, আমি আপনার কাছে আসবো। আমি একটু লাইজুর কাছে যাচ্ছি। জনাব লাইজু, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করছেন এবং ফুটবলের গবেষণা করছেন এবং ফুটবলকে ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করছেন। আপনি বাংলাদেশের ফুটবলটাকে এখন যে অবস্থা আছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি কি বিষয়গুলোর দিকে আমাদের টেক কেয়ার করতে হবে এবং নজর রাখতে হবে বলে মনে করছেন? আমি বলবো যে গত 5-7 বছরে ফুটবলে যে দুর্দশা ছিল, এখন আমরা এবার ফেডারেশন কাপেও দেখছি যে ফুটবলে মৌলানা আবাহনী গ্যালারি কিন্তু প্রচুর দর্শক আসছে। আমাদের প্রথম যেটা দরকার, যে প্রত্যেককে এটার উপর পজিটিভ মুডে আসতে হবে, যে একজন যে ফুটবলটাকে নেতৃত্ব দিচ্ছে এখন, যে কাজী সালাউদ্দিনকে এবং বাফুফেকে, তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং প্রত্যেকটা জেলার শহরগুলোতে যে সংগঠক এবং যারা স্থানীয় খেলোয়াড়, কোচ। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে আপনি বলছেন যে ডেভেলপমেন্ট করতে হবে, বাট হচ্ছে যে আমরা শুনে এসেছি এবং দীর্ঘদিন ধরে শুনছি যে বাফুফের সাপোর্ট দেওয়ার পেছনে অনেক ব্যর্থতা আছে। আপনি গবেষণা করছেন, আপনি লিখছেন, একই সাথে বিশ্লেষণ করছেন, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমরা আসলে পৃথিবীতে যে প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে দেখি, যে যেমন আমরা পার্শ্ববর্তী ভারতের কথাই বলি, ওখানে কিন্তু আমরা
ওখানকার ফুটবল ফেডারেশন কি করছে এটা আমরা খুব কমই দেখি, কিন্তু ওখানে মোহনবাগান কি করতেছে, ইস্টবেঙ্গল কি করতেছে, কলকাতা মোহনবাগান কি করতেছে, প্রত্যেকের কিন্তু অনেকের নিজস্ব একাডেমি আছে। এবং যারা সাউথ গোয়ার যে সমস্ত সালগাওকর এবং যে সিটি যারা আলাদা আছে ওখান থেকে তারা একাডেমিগুলো এমনভাবে ডেভেলপ করছে যে এখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ পর্যন্ত চাচ্ছে যে ওখানে তাদের একাডেমিকে সাপোর্ট দেওয়ার জন্য। তা এখন একটা বাফুফে হচ্ছে আমাদের নীতি নির্ধারক, রাইট, কিন্তু আমাদের যে রুট পর্যায়ের কাজগুলো, যেমন আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে অনেক এক্স প্লেয়ার আছে, তারপর সংগঠক আছে, তারা ওখান থেকে যদি অনেকে একাডেমি এখনো করছে, আমি নিজেও কুড়িগ্রাম মোহনা ফুটবল ক্লাব একাডেমি করছি, আমাদের নিজেদেরকে আগে একটা শিশুকে আগে ওকে অ্যাটলিস্ট ওর কাপড় চোপড় যেগুলো সেগুলো দিতে হবে, দেওয়ার পরে দেন আমাকে বাপুকে বলতে হবে যে আমাকে তার স্কুলের বইপত্র কিনে দেন, তারপর চলার যেগুলো এক্সপেন্ডিচার সেগুলো দেন। আমাকে তো রুট পর্যায়ে ডেভেলপমেন্টটা আগে করতে হবে। আমি আপনার কাছে আসবো রুট পর্যায়ে ডেভেলপমেন্ট। লাইজু যেটা বলছি যে রুট পর্যায়ে ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি, কিরণ? লাইজু ভাইকে আমি থ্যাংক জানাচ্ছি যে উনি একটা ভালো কথা বলছেন যে পজিটিভ মুড থাকতে হবে এবং আমাদের রুট লেভেলে যেসব এক্স প্লেয়াররা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। শুনুন, আমি একটা কথা বলি, একটা ফুটবলকে ডেভেলপমেন্ট করতে হলে আমাদের সবকিছু দরকার। আমি যে কথাটা বলছিলাম যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একাডেমি। সেই একাডেমিটার জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ যারা লুক আফটার করে স্পোর্টসকে, তাদের কাছে কিন্তু একাডেমির জন্য দীর্ঘ 2 বছর থেকে একটা ফাইল পড়ে আছে। এখনো পর্যন্ত দেখেন আমাদের ডাচ কোচ যাকে প্রতি বছর মাসে আমাদেরকে পে করতে হয় 30 লাখ টাকা বেতন দিতে হয়, সেই কোচ গত 6 মাস থেকে বেকার বসে আছে শুধুমাত্র একাডেমির জন্য, তারা কাজ করতে পারছে না। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করবো যে হচ্ছে যে রেফারি এবং হচ্ছে কোচের অনেক অভাব আছে জেলা পর্যায়ে। আপনার যে ডেভেলপমেন্ট করতে হলে এই বিষয়গুলো খুব দরকার, এই বিষয়গুলো আপনি এটা কিভাবে দেখছেন? আপনি? না, আমি মনে করি না যে রেফারি এবং কোচের জেলা পর্যায়ে কোনো অভাব আছে। আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের প্রতি বছরে প্রচুর কোচেস ট্রেনিং এবং রেফারি ট্রেনিং হয়, প্রচুর কোচ এবং রেফারি আছে। আমরা যদি কেউ বলে যে কোচের জন্য তারা ট্রেনিং করতে পারছে না, রং ইনফরমেশন। প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে আমাদের কোচ এবং রেফারি নিয়ে কথা বলবো। আমরা তার আগে ছোট্ট একটা বিরতি যাবে। সুপ্রিয় দর্শক, আমরা যাব টেলিটক টাইম স্পোর্টসের সৌজন্যে ছোট্ট বিরতিতে। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টস। আমাদের সাথে আছেন মাহফুজা আক্তার কিরণ এবং জালাল হোসেন লাইজু। কিরণ, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যেমন কোচ এবং রেফারির যেই অভাব রয়েছে যে জেলা পর্যায়গুলোতে, এটা নিয়ে আপনি বলছিলেন। জি, আমি আপনাকে এটা নিয়ে কথা বলার আগে লাইজু ভাই কথা ধরে আমি স্পোর্টস মানে ফুটবল ডেভেলপমেন্টের যে কথাগুলো অর্থাৎ প্লেয়ার তৈরি করার যে কথাগুলো, সেখানে আমি একটু জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে ফুটবলার তৈরি করার যে কাজটা সেটা কিন্তু করেন ক্লাবগুলো। আপনি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ যেটাই দেখেন, তারা কিন্তু সারা বছর ধরে খেলোয়াড় তৈরি করেন। আর যারা ফেডারেশনের কাজ হচ্ছে নীতি নির্ধারণ, অর্থাৎ প্ল্যানিং করবেন, তারা প্ল্যানিং দিবেন, সেটা ইমপ্লিমেন্ট করবেন, খেলোয়াড় তৈরি করবেন না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেটা বুঝেন না, জানেন না। আমার মনে হয় তাদের এটা জানা উচিত। শুধু তারা ব্লেম করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, বাফুফে কিন্তু কোনো প্লেয়ার তৈরি করে দিবেন না। আমি অনেক টকশোতে অনেক ফুটবলের সাথে রিলেটেড লোকজনকে আমি কথা বলতে শুনি যে বাফুফে প্লেয়ার, এটা বাফুফের কাজ না। বাফুফে এখন যেটা করে দিচ্ছে এটা এডিশনাল করে দিচ্ছে, এটা বাফুফের করার কথা না। বাংলাদেশের যারা সাবেক ফুটবলার ছিল তারা ভালো কোনো পরামর্শ দিতে চাইলেও বাফুফে সেটা রিসিভ করছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আপনাকে যে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে তার পেছনে দরকার ফাইন্যান্স। ওনারা অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক ভালো কথা করে যেতে পারেন, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করতে হবে কি দিয়ে? সেখানে দরকার মূল জিনিস হচ্ছে ফাইন্যান্স। আপনি বড় কথা আমাকে বলে যাবেন, কথা বলা তো খুব ইজি, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করে আপনি ইমপ্লিমেন্টটা করে দেখান। আপনি এসে আমাকে বলে যাচ্ছেন যে ফুটবল ডেভেলপমেন্টের জন্য ইয়ার লং ট্রেনিং দরকার, এটা আমিও জানি, আপনি কেন বলবেন? আমিও জানি কথা বলবো। আমি ইমপ্লিমেন্টের জন্য তো আমার টাকা দরকার, সেই কথাটা তো কেউ বলছেন না বা সেই সাপোর্টটাও কিন্তু কেউ করছেন না। শিওর আমরা একটু লাইজুর কাছে যাচ্ছি। লাইজু, আপনি তো বাংলাদেশের ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য সারা জেলা ব্যাপী যে কার্যক্রম শুরু করেছেন এবং প্রত্যেকটা জেলায় আপনি যে ফুটবল একাডেমি করার পরিকল্পনা গ্রহণ করেছেন, আসলে এটা ফুটবলের জন্য কতটুকু পজিটিভলি হবে এবং কোন উদ্যোগ থেকে আসলে আপনি এটা করছেন? ফুটবল তো আসলে একাডেমি ছাড়া
প্রত্যেকটা জায়গায় যে যদি আমরা ফুটবলের সূতিকাগার না তৈরি করি তাতে ফুটবল কখনো এগোবে না। আর ফুটবলকে যেমন সালাউদ্দিন ভাই বলছে সবসময় ফুটবলকে মাঠে রাখবে, তেমনি আমাদেরকে সবসময় জেলা পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থাটা সবসময় রাখতে হবে। আমি আপনার কাছে বলছি যে আসলে আমরা বিভিন্ন সময় শুনি যে আসলে বাফুফের সভাপতি শুধু মুখে ফুলঝুরি ছুটাচ্ছে, আসলে কাজে কিন্তু সেটা প্রয়োগ আসলে ওইভাবে আমরা কখনো লক্ষ্য করিনি। এই বিষয়টিকে আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ফুটবল অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু রিসেন্ট 5 ইয়ার্স কিন্তু আমরা প্রচুর ফুটবল কিন্তু মাঠে গড়াচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন ক্রিকেটের লিগে প্লেয়াররাও কিন্তু অনেক ফুটবলার চেয়ে কম টাকা পায়। এখন আমাদের শেখ জামাল, পেশাদারিত্ব চলে আসছে, ফুটবল অনেক বেশি পেশাদারিত্ব, শেখ রাসেল, বিজিএমসি এদের সঙ্গে এখন কম্পিটিশন করতে যে আমাদের যে তিন প্রধান বলবো, মোহনা নাবনী ব্রাদার্স, তারা কিন্তু এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এতে করে আমাদের 5 থেকে 6টা বেস্ট টিম কিন্তু এখন আসছে। এর কারণে খেলোয়াড়দের যে আগের যে খেলোয়াড়দের অর্থনৈতিক যে দৈন্যতা সেটা এখন নেই। কিন্তু আমার যেটা এখানে একটা দুঃখ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনিয়র খেলোয়াড় যারা আগে যারা খুব নামি দামি প্লেয়ার ছিলেন, তারা কিন্তু সবাই নিজেরাই কিন্তু লজ্জা পান নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য যে আমি ফুটবলার ছিলাম। হ্যাঁ, অথচ ওনাদের ভক্তরা এখনো প্রতিটা জায়গায়, ওনাদের ভক্তরা সবাই কিন্তু প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা উঁচু স্তরে আছে। তারা সবসময় চাচ্ছে ওনারা কিছু করুক। এখন আমি যদি বলি যে যশোরে ছিল রকিব ভাই, ছিল কাউসার ভাই, এখন বিকেএসপিতে আছে, সাথী ভাই ছিল, রাজশাহীতে শামসু ভাই, এরকম প্রতিটা জায়গায় যারা ছিল ওনাদের তরফ থেকে যদি ওনারা 20টা ছেলেকে নিয়েও যদি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেন। আমি একটু কিরণ আপার কাছে আবার আসবো। কিরণ আপা, প্রশিক্ষণের বিষয়টিকে আপনারা এখন কোন প্রশিক্ষণের প্রতি আপনারা সবচেয়ে বেশি নজর রাখছেন আপনারা মেয়েদের? আমরা এজ লেভেলের প্রশিক্ষণের প্রতি নজর রাখছি। তার আগে আপনি যে কথাটা বলেন এটার আসলে উত্তর না দিয়ে আমি এই প্রসঙ্গে যেতে পারবো না। সেটা হচ্ছে আপনি বলছেন যে বাফুফের সভাপতির কথার ফুলঝুরি ছড়ান। এখানে আমার ঘোর অবজেকশন আছে। এই কারণে আছে যে একমাত্র ব্যক্তি ক্রীড়াঙ্গনে যে কথা কম বলেন, যার কথা থাকে খুবই কম, যার স্পিচ থাকে মাত্র 1 থেকে 2 মিনিটের, হাজার হাজার কথা বলতে সে পছন্দ করে না, সে কাজে বিশ্বাসী। এবং সেই একমাত্র ব্যক্তি যে আসার পরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং ফুটবলের মাঠে কন্টিনিউয়াস খেলা আছে এবং খেলোয়াড়রা খেলতে খেলতে টায়ার্ড হয়ে যাচ্ছে। একসময় কিন্তু এই ন্যাশনাল প্লেয়াররা বাফুফের দরজায় এসে আন্দোলন করছে, লিগ বন্ধ হয়ে গেছে। না, আমি এটা শেষ করিনি, প্লিজ। আন্দোলন করেছিল, খেলা তখন হতো না। আজকে কন্টিনিউয়াস খেলা হচ্ছে। এবং যে কথাটা লাইজু ভাই বললেন, থ্যাঙ্কস লাইজু ভাইকে, যে আজকে যে ফুটবলার 2 থেকে 3 লক্ষ টাকা পাচ্ছে, আজকে সে ফুটবলার 30 থেকে 35 লক্ষ টাকা পাচ্ছে। এই যে প্রফেশনালিজম, এই যে ধারাবাহিকতা, এই যে মাঠে ফুটবল নিয়ে আসা, ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলকে ছড়িয়ে দেওয়া, মহিলা ফুটবলের আজকে যে ডেভেলপমেন্ট ডিউ টু কাজী সালাউদ্দিন। আজকে যদি কেউ এই কথাগুলো বলে থাকে, তারা বলবো যে বোকার রাজ্যে বাস করে। কাজী সালাউদ্দিন কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এবং তার যে ট্যালেন্ট, তার মতো লোক আজকে ফুটবলের দায়িত্ব নিচ্ছেন, এটা আমাদের সৌভাগ্য। আমাদের উচিত হবে এই কাজী সালাউদ্দিনের ট্যালেন্টকে ইউটিলাইজ করা এবং ফুটবলকে এগিয়ে নেওয়া। আমরা শুনবো, তবে তার আগে আমরা আরেকটু বলবো যে আসলে কাজী সালাউদ্দিন যে ভিশন 2022 কথা বলেছিল, যে এইটা আমরা কিভাবে বাংলাদেশের প্রেক্ষিতে থেকে এটা আসলে সম্ভব কিনা সেই লক্ষ্যে পৌঁছানো। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে কোনো ডেভেলপমেন্টের জন্য, যে কোনো কিছুর জন্য একটা টার্গেট থাকতে হবে। আপনার যদি ভিশন না থাকে, আপনার যদি টার্গেট না থাকে, আপনি তো কোথাও যেতে পারবেন না। আপনাকে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন ঘুমিয়ে থেকে না, জেগে আপনাকে স্বপ্ন দেখতে হবে, তার জন্য প্ল্যান তৈরি করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি যদি মনে করেন আপনি চাঁদের স্বপ্ন দেখেন, চাঁদে না গেলেও আপনি মঙ্গল গ্রহে যাবেন, কোথাও তো যাবেন। আমরা অবশ্যই মঙ্গল গ্রহে যাব, অবশ্যই যাব। আপা, আমরা যাব ছোট্ট একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা যাব টেলিটক টাইম স্পোর্টসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আমাদের সাথে থাকুন। ফিরে এসে আমরা এই প্রাণবন্ত আলোচনা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। আমাদের সাথে আছেন জালাল হোসেন লাইজু ও মাহফুজা আক্তার কিরণ। কিরণ, আমরা যেটা বলেছিলাম যে আমরা মঙ্গল গ্রহে যাব, আসলে কিভাবে সেটা সম্ভব? এটা সম্ভব এই কারণে, কারণ কাজী সালাউদ্দিন শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্নকে উনি ইমপ্লিমেন্ট করেন। যখন বাংলাদেশে উনি বলেছিলেন যে মেসিকে নিয়ে আসবেন, অর্থাৎ কি বলে আর্জেন্টিনা নাইজেরিয়াকে নিয়ে আসবেন,
তখন কিন্তু বাংলাদেশের অনেক মানুষ, ইভেন মিডিয়াও তাকে নিয়ে অনেক হাসাহাসি করেছেন যে এটা ইম্পসিবল ব্যাপার। সেই ইম্পসিবল কিন্তু কাজী সালাউদ্দিন পসিবল করছেন। বাংলার মাটিতে মেসি খেলে গেছেন এবং আপনারা সবাই সেটা উপভোগ করছেন, এবং সেটা কিন্তু ইন্সপিরেশন। আপনারা যদি মনে করেন, অনেকেই বোকার মতো কথা বলেন যে কাজী সালাউদ্দিন এই যে মেসিকে নিয়ে এসে 30 কোটি টাকা নষ্ট করলেন, এই টাকাটা তো উনি জেলা ফুটবলকে দিতে পারতেন, কিন্তু ওনার বোঝা উচিত যে স্পন্সর কোম্পানি মেসিকে আনার জন্য টাকা দিবে সে ডিস্ট্রিক্ট ফুটবলে টাকা দিবে না, কারণ তার মাইলেজ দরকার। মেসির জন্য সে যে মাইলেজটা পাবে ডিস্ট্রিক্ট ফুটবলে সেই মাইলেজটা পাবে না। ফুটবল একটা ছোট্ট গেম না, এটা সারা পৃথিবীর খেলা। এখানে 208টা দেশ খেলে। এখানে যদি আপনাকে সাফেও কোয়ালিফাই করতে হয় 8টা দেশকে বিট করতে হবে। বাংলাদেশের নারী ফুটবলার আমরা দেখছি যে দিন দিন আরো মানে বাড়ছে, বাট আরো বেশি নারী ফুটবলার কিভাবে আমাদের এখানে আসতে পারে, ফুটবলে আসতে পারে, আপনি এই বিষয়ে কি বলবেন? এটার জন্য আমি দেখেন, আমি যখন থেকে এই মহিলা ফুটবলের দায়িত্বে আছি, আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি যে এখানে প্রফেশনালিজম থাকতে হবে, পেশাদারিত্ব। আমাদের পেশাদারিত্ব নেই আপা, আমরা দেখছি। পেশাদারিত্ব আমি নিয়ে অলরেডি এসেছি। কিভাবে নিয়ে এসেছি দেখেন, সাউথ এশিয়াতে যদি দেখেন ডেভেলপমেন্টে বাংলাদেশ নাম্বার 1। সাউথ এশিয়াতে ইন্ডিয়ার ফুটবল হচ্ছে মহিলা ফুটবল 45 ইয়ার্সের, নেপাল হচ্ছে 35 ইয়ার্সের, আমার দেশের ফুটবল মাত্র অনলি 6 বছর, অর্থাৎ 6 ইয়ার্সের ফুটবল। এই 6 বছরে বাংলাদেশে 2টা লিগ হয়, প্রতি বছর আমরা 2টা লিগ করি, একটা ক্লাব লিগ একটা কর্পোরেট লিগ, যেখানে ফাইন্যান্সিয়ালি আমার মেয়েরা বেনিফিটেড হয়। এবং আজকে অনেক মেয়েরা তারা নিজেদেরকে ফুটবলার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা আসতে চাচ্ছে। একটা মেয়েরা আজকে দেখেন ফুটবল যেসব মেয়েরা খেলে ওরা কিন্তু অত্যন্ত মানে আন্ডার প্রিভিলেজ ফ্যামিলি থেকে আসছে। ওরা কেউ রিক্সাওয়ালার মেয়ে, কেউ ঠেলাগাড়িওয়ালার মেয়ে, কেউ চটপটিওয়ালার মেয়ে। তো এই যে এরা কি করবে, ওরা যদি ফুটবল না খেলতো ওরা গার্মেন্টসে গিয়ে কাজ করতো বা অন্য কিছু করতো। তো সেই জায়গাটায় কাজ করে আমি আপনার কাছে আসবো, এখানে আসবো, আমি একটু লাইজুর কাছে যাচ্ছি। আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের যে অনলাইন নিউজ আছে সেটার মাধ্যমে আপনারা কিভাবে এটাকে ফুটবলকে আরো কিভাবে মানে মানুষের মধ্যে তুলে ধরা যায় সেই বিষয়ে কি কাজ করছেন? আমি ধন্যবাদ। আমি প্রথমে এই প্রশ্নটা আমি খুবই এক্সপেক্ট করছিলাম, এবং মোহনা টিভিকে আমি ধন্যবাদ জানাবো যে ফুটবলের মানুষদেরকে তারা নিয়ে এসেছেন। এবং আমি প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া, আমি নিজেও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে জড়িত। আমি অনুরোধ করব ফুটবলকে বেশি বেশি করে, আমরা অনেক ধরনের টকশো করি, না করে আমরা ফুটবলারদেরকে নিয়ে আসি, ফুটবলের সংগঠকদেরকে নিয়ে আসি। একটু আপার কাছে যাচ্ছি। আপা, আমরা বেশ আশাবাদী যে বাংলাদেশে ফুটবল আবার সেই আগের সেই অবস্থানে ফিরে আসবে এবং মহিলা ফুটবলকে আমরা বিশ্বের দরবারে ভালোভাবে তুলে ধরতে পারবো, কিন্তু আপনি কতটা আশাবাদী এবং আমাদেরকে একটু যদি আশার বাণী শুনান। আমি 100% আশাবাদী, এবং আপনারা খুব ইমিডিয়েট দেখতে পাবেন যে আমি আশা করি বর্তমানে আপনারা জানেন যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে অনেক কিছু সম্ভব হচ্ছে না। এই সমস্ত কিছু ঠিক হয়ে গেলে আমরা আশা করি যে বাংলাদেশের ফুটবল, মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল দুটোই আপনারা দেখতে পাবেন যে খুব ভালো একটা অবস্থানে আসবে এশিয়ার মধ্যে। আজকে কাজী সালাউদ্দিন ভিশন 22 ডিক্লেয়ার করছেন, ভিশন 22 ওয়ার্ল্ড কাপের জন্য উনি ডিক্লেয়ার করছেন। সেখানে ওয়ার্ল্ড কাপ না হোক, এশিয়াতে একটা ভালো অবস্থানে যাবে, সাফে একটা ভালো অবস্থানে যাবে। অধৈর্য হওয়ার কিছু নেই। আমি গোটা দেশবাসীর প্রতি রেসপেক্ট রেখে এবং তাদেরকে ধৈর্য ধরতে বলবো, এবং আমি বলবো যে যারা বিশেষ করে যারা স্পন্সর কোম্পানি, যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট যেসব কোম্পানিগুলো আছেন, আপনারা কাজী সালাউদ্দিনের পাশে দাঁড়ান এবং ফুটবলকে ডেভেলপমেন্ট করতে তাকে শক্তিশালী করুন। অন দি আদার হ্যান্ড আমি গভর্নমেন্টকে অনুরোধ করব যে এই ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্টের হিউজ সাপোর্ট দরকার। সারা পৃথিবীতে ফুটবল কিন্তু গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া কোথাও নেই এক্সেপ্ট বাংলাদেশ। তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং গভর্নমেন্টের বিশেষ করে স্পোর্টস মিনিস্ট্রিতে স্পোর্টস মিনিস্টার হতে হবে ওইরকমই একজনকে যে অন্তত স্পোর্টস নলেজের দিক থেকে সাউন্ড। আমরা কি বেশ আশাবাদী তাহলে আমাদের দেশের ফুটবল নিয়ে, নারী ফুটবল এগিয়ে যাবে? জালাল হোসেন লাইজু, আপনি কতটুকু আশাবাদী বাংলাদেশের ফুটবল নিয়ে? না, ফুটবল তো অ্যাকচুয়ালি ফুটবল প্রাণের খেলা। ফুটবল এই জন্য আমরা আশাবাদী, যদি আজকে ভারত তাদের স্বপ্ন থেকে এমন একটা অবস্থানে আসছে যে 17 বিশ্বকাপ ফুটবল, অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা ভারতে যদি অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে পারে, তা আমাদের এখানেও ইনশাল্লাহ আমরা শুধু মানে বিশ্বকাপ ফুটবল আয়োজনই করব না, আমরা পার্টিসিপেট করতে পারবো, কোয়ালিফাইং রাউন্ড থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টে যেতে পারবো। সেক্ষেত্রে সর্বপ্রথম সমর্থনটা দরকার আমাদের মিডিয়া যেন ফুটবলকে আগের দিনের মতো হাইলাইট করে, এটাই আমি মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট। কিরণ আপা এবং লাইজু ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদের দর্শকদেরকে।
সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি এবার টেলিটক 3G টাইম স্পোর্টস কুইজ। প্রথম পর্বের কুইজ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কে? সঠিক উত্তর কাজী সালাউদ্দিন। সঠিক উত্তর দিয়ে সবচেয়ে বেশি এসএমএস করে বিজয়ী হয়েছেন আমাদের ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ কামাল হোসেন, যার ফোনের শেষ 4টি ডিজিট 4949। আপনাকে অভিনন্দন, আপনি পাচ্ছেন টেলিটক 3G সৌজন্যে একটি 3G সিম। আপনার পুরস্কারটি অবশ্যই পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দ্বিতীয় পর্বের কুইজ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? সঠিক উত্তর মুশফিকুর রহিম। সঠিক উত্তর দিয়ে সবচেয়ে বেশি এসএমএস করে বিজয়ী হয়েছেন আমাদের চট্টগ্রামের বন্ধু মুরাদ খন্দকার, যার ফোনের শেষ 4টি ডিজিট হচ্ছে 7488। আপনাকে অভিনন্দন, আপনি পাচ্ছেন টেলিটক 3G সৌজন্যে একটি 3G সিম। আপনার পুরস্কারটি অবশ্যই পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দর্শক, আমাদের আজকের কুইজ, বাংলাদেশ মহিলা ফুটবল উইং কমিটির ডেপুটি চেয়ারম্যানের নাম কি? অপশন এ মাহফুজা আক্তার কিরণ এবং অপশন বি শুকতারা রহমান। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মোহনা স্পেস আপনার নাম এবং সঠিক উত্তর এ অথবা বি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। তবে অবশ্যই পাঠাতে হবে আগামীকাল রাত 12টার মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে যাবার আগে আরেকটু কথা বলে নিচ্ছি। আপনি ফেসবুক, টুইটার এবং স্কাইপে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদেরকে ইমেল করতে পারেন timesportsbd@gmail.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।